সুমিত্রা রায়ের স্মৃতিচারণে উঠে আসে এক গভীর পারিবারিক ও সাংস্কৃতিক পরিবেশের ছবি, যেখানে সংস্কৃত, শিল্প ও আন্তরিক সম্পর্ক এক সূত্রে বাঁধা। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন তার মেজ কাকা, পিতা শক্তিদাস মুখোপাধ্যায়। পরিবারের সদস্যদের মধ্যে তারাজ্যোতি মুখোপাধ্যায়, অমল মুখোপাধ্যায় ও নীলিমা, এই চার ভাই বোনের প্রত্যেকেই কোনো না কোনোভাবে শিল্পচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তারাজ্যোতি মুখোপাধ্যায় লেখালেখি করতেন। তিনি ছিলেন ভাই বোনেদের জ্যেষ্ঠ। অমল মুখোপাধ্যায় আর বাকিরাও ছিলেন গুণী শিল্পী ও সুরকার। ছোটবেলায় তোতো নামেই পরিচিত হয়ে ওঠেন সুমিত্রা রায়। এই নামটি দিয়েছিলেন তার দিদি। শৈশবের অন্যতম আনন্দময় স্মৃতি ছিল মেজ কাকার সান্নিধ্যে কোলেপুঠে আদর, ছোট ছোট আবদার পূরণ ও নানান রকম খাবারের আয়োজন। পরে মেজ কাকা বোম্বে চলে গেলেও তার সঙ্গে যোগাযোগে ভাটা পড়েনি। মাত্র 10 বছর বয়স থেকেই তিনি গান শেখা শুরু করেন সুচিত্রা মিত্রের কাছে। সুচিত্রা মিত্র তখন সারদান এভিনিউতে থাকতেন। তিনি নিজে পড়াশোনা করতেন ইউনাইটেড মিশনারি স্কুলে। 50-এর দশকের এক বিশেষ স্মৃতি, লতা মঙ্গেশকর তাদের ভবানীপুরের কাঁসারিপাড়ার পৈতৃক বাড়িতে এসে থেকেছিলেন। তার অত্যন্ত সহজ সরল ঘরোয়া জীবনযাপন, পুজো করা, ভেজা চুল শুকোনো বা রান্না করা, এসব দৃশ্য আজও স্মৃতিতে উজ্জ্বল। 3 তলায় দ্বিজেন চৌধুরী তাকে যত্ন করে রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। বউ ঠাকুরানীর হাট ছবিতে লতা মঙ্গেশকর প্রথম রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন। মেজ কাকার সূত্রে সেই বাড়িতেই দেখা হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়, গীতা দত্তের মতো শিল্পীদের সঙ্গে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন শিল্পীরা ধীরে ধীরে হয়ে উঠেছিলেন তার পরিবারেরই একজন। মেজ কাকা তখন ইন্দিরা রোডে থাকলেও প্রতিদিন অন্তত একবার পুরনো বাড়িতে আসতেন। বিশেষ করে মায়ের টানে। মায়ের হাতের রান্না তিনি অত্যন্ত তৃপ্তি সহকারে খেতেন। মাতৃভক্ত মানুষ হিসেবে তিনি গৃহদেবতা দধি বামনের একান্ত ভক্ত ছিলেন এবং সবসময় প্রসাদের ফুল সঙ্গে রাখতেন। মায়ের মৃত্যুর পর গভীর শোকে তাকে আচ্ছন্ন করে দিয়েছিল। 1961 সালে সুমিত্রা রায় প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড প্রকাশিত হয় দিন শেষে রাঙা মুকুল এবং লুকালে বলেই খুঁজে। 1965 সালে পঞ্চতাপা ছবিতে গান গাওয়ার সুযোগ আসে, যেখানে পরিচালক ছিলেন অগ্রদূত এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন মেজ কাকা হেমন্ত মুখোপাধ্যায়। রেকর্ডিংয়ের দিন উপস্থিত ছিলেন পাহাড়ি সান্যাল, তিনিও যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন। 1968 সালে যুব উৎসবে অংশগ্রহণের জন্য সোভিয়েত ইউনিয়ন ও বুলগেরিয়া যাওয়ার সুযোগ এলেও অর্থের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার। সেই সময় মেজ কাকা এগিয়ে এসে শুধু অর্থের যোগানই দেননি, তার বাবাকেও রাজি করান। ফলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা অর্জিত হয় তার। 1975 সালে অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত অগ্নিস্বর ছবিতে তবু মনে রেখো গানটি তাঁরই গাওয়া। রেকর্ডিংয়ের সময় মেজ কাকা উপস্থিত না থাকলেও বিশিষ্ট সঙ্গীতজ্ঞ বাল সারাজি উপস্থিত ছিলেন। পরে গানটি শুনে মেজ কাকা প্রশংসা করেন। এক অনুষ্ঠানে উত্তম কুমারের সঙ্গে দেখা হলে তিনিও গানটির প্রশংসা করেছিলেন। পরবর্তীকালে শেষ রক্ষা ছবিতে সুমিত্রা মুখোপাধ্যায় লিপকে একাধিক রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন তিনি। এছাড়া এই পৃথিবীর পান্থনিবাস ছবিতে ফাগুন হাওয়ায় হাওয়ায় গানটিও পরিবেশিত হয়। ব্যক্তিগত জীবনের দুঃখের মাঝেও একটি স্মৃতি বিশেষভাবে উজ্জ্বল। দেবব্রত বিশ্বাসকে মেজ কাকা গান শেখাচ্ছেন দাদা ঠাকুর ছবির জন্য। মরি হায় কলকাতা কেবল ফুলে ভরা। দুই মহান শিল্পীর মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একবার একটি দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠানের সহায়তায় বসুশ্রী সিনেমা হলে তাঁরা যৌথভাবে অনুষ্ঠানও করেছিলেন। এই স্মৃতিচারণে ফুটে ওঠে এক যুগের শিল্পচর্চা, সম্পর্কের উষ্ণতা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মানবিক ও পারিবারিক দিকের এক অন্তরঙ্গ প্রতিচ্ছবি।